বিশেষ করে ভারতের সাথে দীর্ঘদিনের যে আমাদের অমীমাংসিত বিষয়গুলো, আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে কিছুটা উন্নতি করবে, কিন্তু আমরা দেখলাম পলিটিক্যাল সরকারের চেয়েও অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কটা আরো খারাপ করে ফেললো, যেটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। যার ফলে এখন আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সাথে যেটা কম্বোডিয়া এবং আপনার থাইল্যান্ডের মধ্যে যে সংঘাত, আমার কেন জানি মনে হচ্ছে ছোটখাটো একটা সংঘাত হলেও বাংলাদেশ এবং ভারত সীমান্তে ঘটবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেটা দেখেন, পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক কিংবা এই গভর্নমেন্টের শেষ দিকে হোক, একটা সংঘাত ঘটবে। তাহলে আমাদের প্রতিবেশী যতই খারাপ হোক, প্রতিবেশী তো আমরা বদলাতে পারবো না, তার সাথে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আগানোর কথা ছিল কেন পারে আমরা বুঝি না। আমাদের চিফ অ্যাডভাইজার স্যারের যে স্ট্যাচার, তার যে অবস্থান, সম্মান, মর্যাদা, সেটাকে কাজে লাগিয়ে বোধহয় আমরা শ্রমবাজার একটা ভালো করতে পারবো। আসিফ নজরুল স্যারকে বেশ কয়েকবার বলেছিলাম, ইউনুস স্যারকে এই সমস্ত দেশগুলো সফর করেন, আপনি নিয়ে যান, কিন্তু শ্রমবাজারের জন্য তো একটা দেশেও স্যারকে সফরে যেতে দেখি নেই। তাহলে এই সরকারকে ঘিরে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু খুব বেশি আসলে ওইভাবে আমরা সাফল্যের দিকে যেতে পারি নাই। তো সেই দিক থেকে যারা পরবর্তী নির্বাচিত সরকার আসবে তাদেরকে এখানে গুরুত্ব দিতে হবে। অর্থনীতির প্রশ্ন যদি আমরা দেখি, আমাদের অর্থনীতি তো RMG বেস এবং সেটা আমেরিকাতে 10 বিলিয়ন, ইউরোপে 23 বিলিয়ন। সো আমাদের আলটিমেটলি পলিসি কিন্তু শেষ পর্যন্ত ডিপেন্ড করে তাদের মনোভাবের উপরে, তারা কি চাচ্ছে। যেমন এখন অনেকেই, যখন যুক্তরাষ্ট্র নতুন করে 35% ট্যারিফ ইস্যু করেছে, তখন যেমন আমাদের সরকার দেখেন মানে ওই আঞ্চলিক ওই প্রবাদের মতো যে আপনার মেঘনা চাইতে বৃষ্টি, মানে ট্যারিফ আরোপ করেছে, তারা ইউএস তো ওইভাবে বলা শুরু করেন, আগেই ঘোষণা দিয়েছে 25টা বোয়িং বিমান কিনবে। এখানে সামরিক কর্মকর্তারা আছেন, 25টা সামরিক বোয়িং বিমান, বোয়িং কেনার সামর্থ্য এই মুহূর্তে বাংলাদেশের আছে, কিন্তু ঘোষণা দিয়েছে যে 25টা কিনবে। কেন? হয়তো তাদেরকে একটু খুশি করার জন্য যে ভাই আমরা আপনাদের কাছ থেকে কেনা শুরু করতেছি। তারপরে দেখেন মুহূর্তের মধ্যে প্রায় 2.5 লক্ষ টন গম তারা কিনবে, এই ঘোষণাও দিয়েছে। এবং RMGর ব্যবসায়ীদেরকে সফরে নেয় নাই, কারণ হচ্ছে আপনার আমরা তো ইউএস থেকে কিছু তুলা বা খুব কম আমদানি করি, আমরা ম্যাক্সিমাম খাদ্যপণ্য আমদানি করি। এই কারণে এইবার সম্ভবত এই ফুড ইম্পোর্টারদের কয়েকজন ব্যবসায়ীকে এই টিমে নিয়েছে। যদিও গার্মেন্টস ব্যবসায়ী বলছিল আমাদেরকে এখানে ইনক্লুড করা দরকার ছিল, কিন্তু সরকার হিসাব করে দেখেছে ওনারা খুব বেশি ওখান থেকে কিনতে পারবে না, কিনলে সেটা পুষাতে পারবে না। তো তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমার অর্থনীতির উপরে পররাষ্ট্রনীতি নির্ভর হতে হচ্ছে। তাহলে এখন আমাদের যে আমরা চায়না থেকে যে সমস্ত পণ্য খুব স্বল্প মূল্যে কিনতে পারি কিংবা আমাদের জন্য যেটা সাশ্রয়ী হয়, এমনকি ইউএসএ তেও তো আপনার চাইনিজ পণ্য অনেক চলে। আলটিমেটলি তো হিডেন কথাবার্তা ওইটাই যে চায়না থেকে বেরিয়ে আসতে হবে, চায়না থেকে কেনা যাবে না, চায়নামুখী হওয়া যাবে না। তাহলে আমরা কিভাবে টিকবো? আমরা কি ইউএস থেকে আমরা যে সমস্ত পণ্য চায়না থেকে কিনি সেগুলো ওখান থেকে কিনে আমরা এখানে মার্কেটকে টিকিয়ে রাখতে পারবো কিনা? তো সেজন্য আমি বলছি যে স্থিতিশীল রাজনীতির পাশাপাশি অর্থনীতির আমাদের বিশেষ করে রপ্তানির এই RMGর চিন্তার পাশাপাশি একটা বহুমুখী চিন্তা করা দরকার। সেই জায়গা থেকে বিগত সরকারগুলোর আমরা পলিসি দেখি নেই, তারা শুধু এই শার্ট প্যান্ট বাঁচা অর্থনীতি নিয়েই আপনার গর্ব করেছে, রপ্তানিকে বহুমুখী চিন্তা করে নাই।